পূর্ব পাকিস্তান থেকে সে সময় অনেক খালি ট্রেন আসত যেখানে কামরায় জমাট বাঁধা রক্ত। মেয়েদের কিছু ছিন্ন পোশাক বা ভাঙা চুড়ি ছাড়া আর কিছুই পাওয়া যেত না। বিপ্লবী প্রফুল্ল চাকির পরিবারের 4 জন সদস্য এরকমই ট্রেন হত্যাকাণ্ডে মারা গেছে। ট্রেনটি ব্রিজের উপর দাঁড়ালেই খুনিরা বেছে বেছে হিন্দুদের গলা কেটে নিচে নদীতে ফেলে দিত। 50-এর গণহত্যার প্রথম এবং দ্বিতীয় পর্বে দেখানো হয়েছিল কিভাবে কালশিরার একটি ঘটনায় ঢাকা এবং বরিশালে দাঙ্গা ছড়িয়ে পড়ে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হল। অন্তিম পর্বে ভৈরব ব্রিজ গণহত্যা এবং স্টিমার গণহত্যার কথা তুলে ধরা হয়েছে। শেষে রয়েছে কলঙ্কিত নেহেরু লিয়াকত প্যাক্ট, যা সিএএ আইনের ভিত্তি হিসাবে ধরা হয়। এই গণহত্যার কারিগররা দূরপাল্লার হিন্দু যাত্রীদের স্থলপথে ও জলপথে খুন করার এক নৃশংস উপায় বার করে ফেলে। প্রত্যন্ত জায়গায় ট্রেনে যাত্রারত হিন্দুদের খতম করতে পারলে হতাহতের সংখ্যা বা দূরদূরান্তের মৃত যাত্রীদের শনাক্তকরণ প্রায় অসম্ভব। খুনিদেরও ধরা পড়ার আশঙ্কা প্রায় নেই। দেশভাগের সময়ে পাঞ্জাব প্রদেশে এই উপায়ে বহু ট্রেনে গণহত্যা হয়েছে। পূর্ব পাকিস্তানের আনসার বাহিনী প্রথমে হিন্দুদের আলাদা করে কিছু চিহ্নিত কামরায় নিয়ে যেত। প্রাথমিকভাবে সেসব কামরায় কিছু পুলিশ থাকলেও হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগেই ট্রেন থেকে তারা নেমে যেত। সেটাই ছিল খুনি স্কোয়াডের সবুজ সংকেত। দুটো স্টেশনের ঠিক মাঝে কোনো প্রত্যন্ত জায়গায় ট্রেন থামিয়ে দেওয়া হতো এবং হিন্দু কামরাগুলিতে হত্যাকাণ্ড অনুষ্ঠিত হতো। মিশ্র কামরাগুলিতে কিছু ক্ষেত্রে মুসলিম সহযাত্রীরাই হিন্দুদের শনাক্ত করে খুনিদের হাতে তুলে দিত। এরপর কর্মচারীরাই মৃতদেহগুলো ট্রেন লাইনের ধারে পুঁতে ফেলে ট্রেনের কামরা থেকে রক্তের দাগ মুছে প্রমাণ লোপাট করত। পূর্ব পাকিস্তান থেকে সে সময় অনেক খালি ট্রেন আসত যেখানে কামরায় জমাট বাঁধা রক্ত। মেয়েদের কিছু ছিন্ন পোশাক বা ভাঙা চুড়ি ছাড়া আর কিছুই পাওয়া যেত না। বিপ্লবী প্রফুল্ল চাকির পরিবারের 4 জন সদস্য এরকমই ট্রেন হত্যাকাণ্ডে মারা গেছিলেন। মেঘনা নদীর উপর অ্যান্ডারসন ব্রিজ বা ভৈরব ব্রিজ, যা ময়মনসিংহ জেলার ভৈরব বাজার এবং কুমিল্লা জেলার আশুগঞ্জকে সংযুক্ত করত, ছিল একটি অতি সুগম রেল সংযোগ ব্যবস্থা। তার একদিকে ছিল ঢাকা এবং ময়মনসিংহ আর অন্যদিকে ছিল সিলেট, চট্টগ্রাম আর কুমিল্লা। 12ই ফেব্রুয়ারি এই ট্রেন রুটের অধিকাংশ হিন্দু যাত্রীদের নৃশংসভাবে এই ব্রিজের উপরে খুন করা হয়। ট্রেন স্টেশন ছাড়ার একটু আগে খুনিরা ট্রেনের দুদিক থেকে উঠে পড়ে দুদিকের দরজা বন্ধ করে দিত। ট্রেনটি ব্রিজের উপর দাঁড়ালেই খুনিরা বেছে বেছে হিন্দুদের গলা কেটে নিচে নদীতে ফেলে দিত। যারা প্রাণ বাঁচানোর তাগিদে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করত, তাদের কিছু লোকের স্টিলের গার্ডারে লেগে মাথা ফেটে যেত, আর কিছু হতভাগ্য মেঘনা নদীতে কুমিরের খাদ্য হতো। কেউ কোনোভাবে সাঁতরে প্রাণ বাঁচাতে পারলেও নদী তীরে অপেক্ষার্ত ঘাতক বাহিনী তাদের শেষ করে দিত। চট্টগ্রামের সীতাকুণ্ড হিন্দু সম্প্রদায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে হাজার হাজার লোক চন্দ্রনাথ মন্দিরে যাতায়াত করত। সেই বছর 14 আর 15 তারিখে পূর্ব পাকিস্তানের আনসার বাহিনী আর সশস্ত্র মুসলিম জনতা চট্টগ্রাম থেকে আগত পুণ্যার্থীদের ট্রেনের মধ্যে আর সীতাকুণ্ড ট্রেন স্টেশনে নির্বিচারে হত্যা করে। চট্টগ্রাম সীতাকুণ্ড রুটের আপ এবং ডাউন ট্রেনগুলিতে লুটতরাজ চালানো হয় এবং হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়। সান্তাহার ছিল বগুড়া জেলার এক প্রধান জংশন, যা কলকাতা, দার্জিলিং আর গুয়াহাটির মধ্যে সংযোগ স্থাপন করত এবং 50-এর দশকেও এই রাস্তা পূর্ব পাকিস্তান হয়ে যেত। দেশভাগের পরে বহু বিহারি মুসলমান এই এলাকায় বসতি বানায়। 28শে ফেব্রুয়ারি সান্তাহার স্টেশনের সমস্ত ডাউন ট্রেন স্টেশন থেকে কিছু দূরে দাঁড় করানো হয় এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত উন্মত্ত মুসলিম জনতা হিন্দু যাত্রীদের উপর গণহত্যা চালায়। নদীমাতৃক পূর্ব পাকিস্তানে জলপথে যাতায়াত ছিল অত্যন্ত জনপ্রিয় পরিবহন ব্যবস্থা। এখানেও ট্রেনের মতো এক গণহত্যা চালানো হয়, যার মূল কাণ্ডারি ছিল মুসলমান স্টিমার কর্মচারী এবং উন্মত্ত মুসলিম জনতা। স্টিমারগুলোকে বিচ্ছিন্ন কোনো জেটিতে দাঁড় করানো হতো, যা ছিল খুনিদের সবুজ সংকেত। তারা হিন্দু স্টিমার যাত্রীদের উপর গণহত্যা ও ধর্ষণ চালাত এবং মৃতদেহগুলি নদীতে ভাসিয়ে দিত।
14 ফেব্রুয়ারি ঢাকা থেকে বরিশালগামী স্টিমার এস নাগার হিন্দু যাত্রীদের খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। 16 ফেব্রুয়ারি ভোলা থেকে চট্টগ্রামগামী স্টিমার এস সীতাকুণ্ডের 30 জন হিন্দুকে ইলশাঘাট জেটিতে হত্যা করা হয়। নারায়ণগঞ্জ থেকে গোয়ালন্দগামী স্টিমার এস অস্ট্রিচের হিন্দু যাত্রীদের এক বিচ্ছিন্ন দ্বীপে নামিয়ে অত্যাচার ও লুটতরাজ করা হয়। যারা স্টিমারে লুকিয়ে ছিল তাদের হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। খুব কম করে ধরলেও 10,000-এর বেশি হিন্দু এই গণহত্যায় নিহত হয় এবং লক্ষ লক্ষ রেফিউজি হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। এই সমস্যার সমাধান করতে ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এপ্রিলের 8 তারিখে পাকিস্তানি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে দিল্লিতে নেহেরু লিয়াকত প্যাক্ট স্বাক্ষর করেন। এই চুক্তির প্রধান বক্তব্য হল দুই দেশের সংখ্যালঘুর সুরক্ষা। ঠিক হল আসাম, পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাকিস্তানে মাইনরিটি কমিশন স্থাপন করা হবে। এই মডেলে 50-এর আগের রেফিউজি এবং 50-এর গণহত্যার পরের রেফিউজিদের আলাদাভাবে দেখা হবে। 50-এর পরের রেফিউজিদের শুধুমাত্র ত্রাণ দেওয়া হবে কিন্তু পুনর্বাসন দেওয়া হবে না, কারণ নেহেরুর ধারণা ছিল যে তারা পূর্ব পাকিস্তানে ফিরে যাবে। পাঞ্জাবে যেভাবে জনবিনিময় হয়েছে বাংলার ক্ষেত্রে সেভাবে তিনি রাজি ছিলেন না, কারণ তাতে নাকি ভারতের নৈতিক চরিত্র প্রশ্নচিহ্নের মুখে পড়বে। পদার্থবিদ এবং সাংসদ ডক্টর মেঘনাথ সাহা এর তীব্র প্রতিবাদ করেন। শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রধানমন্ত্রী নেহেরুর সঙ্গে তীব্র মত পার্থক্য হয় এবং পরবর্তীকালে তিনি ও অর্থমন্ত্রী ক্ষিতীশচন্দ্র নিয়োগী এর প্রতিবাদে পদত্যাগ করেন। নেহেরু লিয়াকত চুক্তি ভারত অক্ষরে অক্ষরে মেনে চললেও পাকিস্তান বারংবার চুক্তি ভঙ্গ করতে থাকে। উদাহরণ হিসেবে এই চুক্তির পরেও সান্তাহারে হিন্দুদের উপরে ট্রেন গণহত্যা চালানো হয়। এর ফলে হিন্দু বাঙালির ছিন্নমূল হয়ে প্রতিকূল পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।